তাহলে ওই মেয়ের পেছনে ঘুরে লাভ নেই। আমার এত সুন্দর নাতিকে যে মেয়ে পাত্তা দেয় না, সে মেয়ের পেছনে ঘোরার দরকার নেই। আমার প্রেমের জন্য এমনিতেই মেয়েরা লাইন ধরবে। হ্যাঁ, যেমন মুক্তির জন্য ছেলেরা লাইন ধরে বসে আছে, আল্লাহ জানে মুক্তির জন্য কোন ছেলে ওর কপালে লেখা আছে। মুক্তি চোখ বড় বড় করে জুইয়ের দিকে তাকালো। জুই ভাবির কথা শুনে প্রেম মনে মনে বলল, আমার কপালেই লেখা আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার কপালে মুক্তির নাম, আর সেই জন্যই তো মনেও তার নামটা লিখে ফেলেছি। আমার মুক্তিকে তোর রাজপুত্রের সাথে বিয়ে দিব। দাদি, সেই রাজপুত্রটা কি ডাক্তার আকাশ? এই কথা শুনে দিলারা বেগম সহ মুক্তির তিন ভাবি একসাথে হেসে উঠল। প্রেমের মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল। আমি এক্ষুনি বড় মা ছোট মাকে এই ঘরে আসতে বলছি। ওরা না আসলে তোরা এসব কথা বলা বন্ধ করবি না। আর দাদি, তুমিও ওদের সাথে তাল মেলাচ্ছ। আচ্ছা, তুই এত রাগ করছিস কেন? ওরা তো ঠিক কথাই বলছে। মুক্তি আর কোনো কথা না বলে ঘর থেকে চলে গেল। মুক্তি রুনা বেগম, রত্না বেগম আর শিউলি বেগমকে সাথে নিয়ে দিলারা বেগমের ঘরে এলো। তোমরা এখানে বসো, আমরা সবাই মিলে একসাথে গল্প করি। ও মা, প্রিয়া তো পরে ঘুম দিয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে প্রিয়া ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, তোরা এখানে সবাই কথা বলছিস, আমাদের কেন এখানে টেনে নিয়ে আসলি বলতো? বসো না, সবাই একসাথে গল্প করলে ভালো লাগবে। ঠিক তখনই মুক্তির বান্ধবী পায়েল এসে পেছন থেকে মুক্তিকে জড়িয়ে ধরল। মুক্তি পায়েলকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে। তুই এসেছিস? আমি তো ভাবলাম আজ আর তুই আসবি না। তুই গ্রামে এসেছিস আর আমি আসবো না? এটা কেমন করে হয় বলতো? হ্যাঁ, শুধু মুক্তি আসলেই তোর এই বাড়িতে আসতে ইচ্ছে হয়, না হলে তো একবারের জন্য আসিস না। আসলে চাচি পড়াশোনা নিয়ে সময় পায় না। পায়েল, চল আমার ঘরে যাই। মুক্তি আর পায়েল চলে গেল। রত্না বেগম হেসে বললেন, মুক্তির আর পায়েল একসাথে হলে সারা বাড়ি মাথায় করে ফেলে। মুক্তির ঘর থেকে হাসির আওয়াজ আসছে। সুমি, রেখা, জুই ভাবি লোভ সামলাতে না পেরে তারা ওদের সাথে গিয়ে সামিল হলো। প্রেম, তোকে ক্লান্ত দেখাচ্ছে বাবা, ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নে, তাহলে ভালো লাগবে। হ্যাঁ বাবা, তুমি গিয়ে একটু ঘুমিয়ে নাও, অনেকটা পথ জার্নি করে এসেছো। আচ্ছা ঠিক আছে। প্রেম তার ঘরে চলে গেল। সন্ধ্যা হতেই প্রেম ঘুম থেকে উঠে পড়ল। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে কাউকে দেখতে পেয়ে বুঝতে পারল সবাই দিলারা বেগমের ঘরে আছে। প্রেম তার নানুর ঘরে গিয়ে অবাক হয়ে গেল। মুক্তি রত্না বেগমের কোলে মাথা রেখে চোখ মুখ খিচে রেখে শুয়ে আছে, কপালে ভাঁজ। রত্না বেগম মুক্তির চুলে হাত বুলিয়ে দিচ্ছে। শিউলি বেগম দৌড়ে ঘরে ঢুকলো। এই নে মা, এই ওষুধটা খেয়ে নে। ছোট ভাবি, এইভাবে না জেনে ওষুধ খাওয়ানো ঠিক হবে না। শিউলি বেগম বাড়িয়ে দেওয়া হাতটা গুটিয়ে নিলেন। হ্যাঁ মা, ফুপুমণি কিন্তু ঠিকই বলেছেন, এখন এই ওষুধটা খাওয়ানো ঠিক হবে না। প্রেম রুনা বেগমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? ও প্রেম, তুই এসেছিস? দেখ না, মুক্তি নাকি পেট ব্যথা করছে, 2 বার বমিও করে ফেলেছে, মাথাও নাকি প্রচন্ড ব্যথা করছে, মাথা নিয়ে উঠতেই পারছে না। প্রেম এই কথা শুনে খুব উতলা হয়ে পড়ল। মা, আমি এক্ষুনি মুক্তিকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, আমি গাড়ি বের করছি। ও তো শোয়া থেকে উঠতেই পারছে না। রত্না বেগম মুক্তির কানের কাছে গিয়ে আস্তে করে বলল, মুক্তিমা, একটু ওঠার চেষ্টা করবি? তোকে ডাক্তার কাছে যেতে হবে। মুক্তি ইশারা দিয়ে বলল সে ডক্টরের কাছে যাবে না। ওর কথা শুনে লাভ নেই, আমি ওকে নিয়ে যাচ্ছি। প্রেম মুক্তিকে কোলে তুলতে গেলে মুক্তি হাত দিয়ে প্রেমকে সরিয়ে দিল। তারপর আস্তে করে কোনো রকমের চোখ খুলে রত্না বেগমের দিকে তাকিয়ে বলল, ডক্টরের কাছে যেতে হবে না, আমার পেটে ব্যথা কমে গেছে, আর মাথা ব্যথা এমনিতেই কমে যাবে। প্রেম মুক্তির কাছে এগিয়ে গিয়ে বলল, মুক্তি, পেট ব্যথা নিয়ে কেয়ারলেস হওয়া ঠিক হবে না। তুমি আমার সাথে ডক্টরের কাছে চলো, কিচ্ছু হবে না তোমার। মুক্তি মাথা নাড়িয়ে যাবে না বলল। প্রেমের এখন খুব রাগ হলো। সে রেগে গিয়ে মুক্তিকে ধমক দিয়ে বলল, হাই মেয়ে, তুমি এত জেদি কেন? রুনা বেগম প্রেমের রাগ টের পেয়ে মুক্তির কাছ থেকে প্রেমকে টেনে সরিয়ে নিয়ে এলেন।
জেদ হবে না, বাবার জেদ পেয়েছে তো, বাপ বেটির জেদটাই তাদের সম্বল। প্রেম ঠিকই বলেছে, পেট ব্যথা নিয়ে অবহেলা করা ঠিক হবে না। অবহেলা তো মুক্তি প্রথম থেকেই করে আসছে। এই হালকা পেট ব্যথাটা তার মাঝে মাঝেই হয়, কিছুক্ষণ পর ছেড়ে দেওয়াতে সে খুব একটা গুরুত্ব দেয়নি, আর এখনো পর্যন্ত কাউকে কিছু বলেনি। আহা, তোমরা মেয়েটাকে এভাবে বকো না। ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই, ডক্টরকে বাড়িতে ডেকে নিয়ে আসো। যিনি আমাদের ফ্যামিলি ডাক্তার, ওনাকে তো ফোন দিয়েছিলাম, উনি নাকি এই মুহূর্তে এখানে নেই। আচ্ছা, ডক্টর আকাশকে ডেকে আনলে কেমন হয়? উনি তো এখন গ্রামেই আছেন। ডক্টর আকাশের কথা শুনে প্রেমের রাগ যেন অতি মাত্রার বেড়ে গেছে। আচ্ছা, ডক্টরকে বাড়িতে আনলে কি হবে? ডক্টর বাড়িতে এসে ব্যথাটা কমিয়ে দেবে, কিন্তু এই ব্যথাটা কিসের থেকে এসেছে সেটা তো টেস্ট না করলে জানা যাবে না। ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি তাহলে মুক্তির ছোট আব্বুকে একটা ফোন দেই। মুক্তি সবার সব কথা শুনতে পাচ্ছে, কিন্তু তার কথা বলার ইচ্ছে হচ্ছে না। মুক্তি শিউলি বেগমের কথা শুনে খুব কষ্টে শুয়ে থাকা উঠে বসল। তারপর আস্তে আস্তে চোখ খুলে বলল, আমি এখন ভালো আছি, বললাম তো পেটের ব্যথাটা কমে গেছে। অযথা ওদের ফোন দিয়ে টেনশন দেওয়ার দরকার নেই। এই কথা বলে মুক্তি বিছানা থেকে নেমে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। কি হলো, কোথায় যাচ্ছিস তুই? আমি আমার ঘরে যাব। উঠে দাঁড়াতেই মুক্তি মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। রত্না বেগম উঠে মুক্তিকে ধরলেন, কিন্তু শক্তিতে পেরে উঠলেন না। প্রেম দৌড়ে গিয়ে মুক্তিকে কোলে তুলে নিল। মুক্তি এক হাত দিয়ে শক্ত করে প্রেমের শার্টের কলার চেপে ধরল। তার মাথা ভারী হয়েছে, সে মাথা আগলে রাখতে পারছে না। সে নিজের অজান্তে প্রেমের বুকে মাথা গুজে দিল। প্রেম, মুক্তিকে নিয়ে ওর ঘর গিয়ে শুয়ে দে, এখানে এত মানুষের মধ্যে ওর ঘুম আসবে না। প্রেম মুক্তিকে নিয়ে মুক্তির ঘরে চলে গেল। রত্না বেগম আর শিউলি বেগম ওর পিছু পিছু যেতে চাইলে রুনা বেগম ওনাদের আটকে দিলেন। তোমরা এখন যেও না, মুক্তির পেট ব্যথাটা কমেছে, ও একটু ঘুমানোর চেষ্টা করুক। প্রেম মুক্তিকে নিয়ে তার বিছানায় শুয়ে দিল। মুক্তি যে প্রেমের কলার ধরে আছে সেদিকে তার খেয়াল নেই। খেয়াল থাকবে কিভাবে? মুক্তির মাথা ব্যথা এমন পর্যায়ে গেছে যে সে চোখ খুলতেই পারছে না। প্রেম মুক্তির হাত থেকে তার কলার ছাড়ানোর বিন্দুমাত্র চেষ্টা করলো না। উল্টো সে মুক্তির আরো একটু কাছে গিয়ে মুক্তির মাথায় আস্তে করে হাত বোলাতে লাগলো, আর মুক্তিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। কি মায়া এই চেহারায়! প্রেমের যেন ইচ্ছে করে সারাক্ষণ এই মুখটাকে দেখতে। গোলাপি ঠোঁট দুটো শুষ্ক হয়ে আছে। মুক্তি আস্তে করে বলল, পানি খাবো। প্রেম আস্তে করে মুক্তির হাতটা তার শার্টের কলার থেকে ছাড়িয়ে পাশের টেবিলের উপর জগ থেকে এক গ্লাস পানি দিয়ে নিল। তারপর মুক্তির কাছে এসে পেছন থেকে তার দুহাত ধরে আস্তে করে তাকে বসিয়ে দিল। মুক্তি আস্তে করে তার চোখ খুলল। সামনে প্রেমকে দেখতে পেয়ে সে আশেপাশে তাকালো। আশেপাশে সে কাউকে দেখতে পেল না। ওরা সবাই কোথায়? ওরা সবাই আছে, তুমি একটু পানি খেয়ে নাও। প্রেম পানির গ্লাসটা মুক্তির ঠোঁটে ধরে তাকে পানি খাইয়ে দিল। সে ঢকঢক করে পুরো পানি খেয়ে নিল। গোলাপি ঠোঁট দুটো পানিতে ভিজে চকচক করছে। একটু সময়ের জন্য তাকানোর ফলে মুক্তির চোখ থেকে গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মুক্তি, আমি তোমার মাথাটা একটু টিপে দিই। একটু আগে যে প্রেম মুক্তির মাথায় হাত বুলিয়ে দিয়েছে সেটা মুক্তির টেরও পায়নি, আর প্রেমও সেই কথা চেপে গেছে। মুক্তি চোখ বন্ধ করে বলল, না, আপনি এখন এখান থেকে যান, আমি একটু ঘুমাবো। তুমি ঘুমাও, আমি একটু থাকি তোমার কাছে। প্লিজ আপনি যান। প্রেম আর কোনো কথা বলল না। ইচ্ছা না থাকা সত্ত্বেও সে মুক্তির ঘর থেকে চলে গেল। রাত 8টা বাজে। বাড়ির সব ছেলেরা বাড়িতে চলে এসেছে। প্রেম তার মামাদের সালাম করে কুশল বিনিময় করলো। মামাতো ভাইদের সাথে বুক মিলিয়ে নিল। রিপন সাহেব রত্না বেগমের মুখে মুক্তির ব্যথার কথা শুনে অস্থির হয়ে মুক্তির রুমে গেল। রাজু সাহেব আর রানা সাহেব তাদেরকে ফোন করে না জানানোর জন্য রত্না বেগম আর শিউলি বেগমের উপর রাগ দেখাচ্ছিলেন। রুনা বেগম ওনার দুই ভাইকে বুঝিয়ে বলায় ওনারা আর কিছু বললেন না। সবাই মুক্তিকে খুব ভালোবাসে। রাজু সাহেব আর রানা সাহেব মুক্তিকে দেখতে মুক্তির ঘরে গেলেন। সাথে ওনাদের 3 ছেলেও গেল। মেয়ের শুকনো মুখ দেখে রিপন সাহেবের চোখে পানি এসে গেল। এই মেয়েটার জন্যই তিনি এতদিন বেঁচে আছেন, না হলে মনে হয় কবেই মরে যেতেন। মুক্তি এখনো ঘুমাতে পারেনি। এত মাথা ব্যথা নিয়ে কি ঘুমানো যায়? মুক্তি আস্তে করে চোখ খুলে দেখে তার প্রাণটা যেন তার সামনে। মুক্তি মাথা ব্যথা ভুলে রিপন সাহেবের বুকে ঝাঁপিয়ে পড়ল।
রিপন সাহেব মেয়েকে জড়িয়ে ধরলেন। আমি কখন থেকে তোমাকে দেখার জন্য অপেক্ষা করছি। তোর পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে, তুই একবারও জন্য আমাকে ফোন দিলি না কেন? পেটে ব্যথা কমে গেছে বাবা, আর তুমি চলে এসছো, দেখবে এখন আমার মাথা ব্যথাও কমে যাবে। রিপন সাহেব নিজের গলা থেকে মেয়ের হাত ছাড়িয়ে মেয়ের কপালে হাত রাখলেন। দেখি জ্বর আসছে নাকি? না বাবা, জ্বর আসেনি। রাজু সাহেব আর রানা সাহেব সহ মুক্তির 3 চাচাতো ভাই মুক্তির ঘরে ঢুকলেন। মুক্তি তাদের দেখে আরো খুশি হয়ে গেল। রাজু সাহেব মুক্তির মাথায় হাত বুলিয়ে বললেন, পাগলি মেয়ে, ডাক্তারের কাছে কেন যেতে চাসনি? বড় আব্বু, ডক্টরের কাছে যাওয়ার মতো কোনো কিছু হয়নি আমার। সেটা তুই ঘরে বসে থেকে কিভাবে বুঝলি? আর কোনো সময় এইরকম করবি না। অসুখ নিয়ে এইরকম হেলাফেলা করতে নেই। আচ্ছা ঠিক আছে, কালকেই আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। মুক্তি হেসে বলল, না বড় ভাইয়া, কাল যেতে হবে না, আমি ঢাকা গিয়ে ডক্টর দেখিয়ে নিব। তোর কি এই ব্যথাটা আগে কখনো হয়েছে? মুক্তি সবাইকে টেনশন দিতে চাইল না। না মেজো ভাইয়া, আগে না হলেও ও ব্যথাটা কিসের থেকে এলো ডাক্তার দেখিয়ে আনতে হবে। হ্যাঁ, বড় আব্বু ঠিক বলেছে। পেটে ব্যথা কিন্তু অনেক কারণেই হতে পারে, তাই ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো। আরে কিছু হয়নি আমার, মনে হয় গ্যাস্ট্রিকের প্রবলেম। তখনই রত্না বেগম আর শিউলি বেগম মুক্তির ঘরে ঢুকলেন। কি রে মা, একটু ঘুমাতে পারিস না? না বড় মা, ঘুম আসেনি। আমি খাবার নিয়ে এসে তোকে খাইয়ে দিচ্ছি। বাবা, খেয়ে তারপর একটু ঘুমানোর চেষ্টা কর। ছোট ভাবি, তুমি খাবার নিয়ে এসো, আমি আমার মুক্তিকে খাইয়ে দিব। মুক্তির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। শিউলি বেগম নিচে থেকে খাবার নিয়ে এসে রিপন সাহেবের হাতে দিল। চলো আমরা সবাই নিচে যাই। সবাই মুক্তির ঘর থেকে চলে গেল। প্রেম মুক্তিকে এক নজর দেখার জন্য পাগল হয়ে আছে। প্রেম বসে বসে ভাবছে, তার বাড়িতে হলে সে মুক্তির সামনে বসে তার যত্ন করত, কিন্তু এখানে তো এত লোকজনের মধ্যে সেটা করা সম্ভব না। প্রেম বুঝে গেছে মুক্তি তার প্রাণের চেয়েও বেশি কিছু হয়ে গেছে। মুক্তির কিছু হলে প্রেম ভালো থাকতে পারবে না। প্রেম মনে মনে ভাবছে রাতে সবাই ঘুমানোর পর মুক্তির ঘরে গিয়ে মুক্তিকে দেখে আসবে। রিপন সাহেব মেয়েকে পরম যত্নে খাবার খাইয়ে দিল। বাবা, আমি আজকে তোমার সাথে ঘুমাবো। রিপন হাসলেন। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে এসে ঘুমাবো। মুক্তি খুশি হলো। তুই এখন ঘুমানোর চেষ্টা কর, আমি খাবার খেয়ে আসছি। ঠিক আছে। রিপন সাহেব নিচে চলে গেলেন। রিপন মুক্তি খেয়েছে? হ্যাঁ মা, অল্প কিছু খেয়েছে। হঠাৎ করে কি যে হলো? সবাই খাবার খেতে টেবিলে বসলো। 3 বউ সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। চেয়ার তো খালি আছে, তোমরা বসে পড়ো। বাবা, আপনারা খান, আমরা পরে খাবো। রাজু সাহেব রানা সাহেবকে উদ্দেশ্য করে বললেন, রানা, মৌ আর পলাশকে ফোন করে বলে দে কালকেই চলে আসতে। সবাই এসেছে, ওরা আসলে আরো ভালো লাগবে। ওরা আজকের রাতের ট্রেনে রওনা দিবে ভাইজান। তাহলে তো খুব ভালো। রাজু সাহেব প্রেমকে উদ্দেশ্য করে বললেন, প্রেম বাবা, এখন তো অফিসে বসতে হবে, মাকে তো বিশ্রাম দেওয়া দরকার। জি বড় মামা, ভাবছি এখান থেকে গিয়ে অফিসে বসবো। এটা তো খুব ভালো কথা। তাহলে এখানে বেশ কয়েকদিন থেকে সবার সাথে আনন্দ করে মনটা চাঙ্গা করে নাও, তারপর গিয়ে অফিস ব্যবসা বুঝে নেবে। রিপন সাহেব রুনা বেগমকে উদ্দেশ্য করে বললেন, রুনা, প্রেমের তো এখন বিয়ে দেওয়া দরকার। প্রেমের জন্য আমাদের গ্রামে মেয়ে খুঁজবো নাকি, নাকি শহরের মেয়ে বিয়ে করবি? প্রেম তার ছোট মামার কথা শুনে ইতস্তত বোধ করলো। তোমরা তো আছোই, আমি কি বলবো বলো? শহরের মেয়ে যদি বিয়ে করাস তাহলে তোকে মেয়ে খুঁজে বের করতে হবে, আর যদি গ্রামে বিয়ে করাস তাহলে আমরা এখানে ভালো মেয়ে খোঁজ লাগাতে পারি। মেয়ে দেখার আগে প্রেমকেও ভালো করে জিজ্ঞাসা করে নে ওর কোনো পছন্দ আছে কিনা। প্রেম মনে মনে হাসলো। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমি আজ মুক্তির কাছে থাকবো, মেয়েটার একা ঘুমানো ঠিক হবে না। না, আমি মুক্তির কাছে থাকবো, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে। প্রেম প্রিয়াকে একটু দূরে নিয়ে গেল। প্রিয়া, তুই মুক্তির ঘরে যা, আমি তোর সাথে যাব।
তুমি কিভাবে যাবে? শুনলে না, ছোট মামা বললো আজ ছোট মামা মুক্তির সাথে থাকবে। প্রেম বিরক্তি ভাব নিয়ে প্রিয়ার দিকে তাকালো। তো আমি কি তোর সাথে থাকতে যাচ্ছি নাকি? প্রিয়া প্রেমের মুখে এই কথা শুনে মুচকি হাসলো। আচ্ছা ঠিক আছে, চলো। মুক্তির মাথাটা এখনো চিনচিন ব্যথা করছে। মুক্তি ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে প্রেম আর প্রিয়া তার ঘরে ঢুকলো। মুক্তি প্রিয়াকে দেখে হাসি দিল, কিন্তু পিছনে প্রেমকে দেখে মুখটা মলিন হয়ে গেল। প্রিয়া বিছানায় মুক্তির পাশে গিয়ে বসলো। প্রেম দাঁড়িয়ে শান্ত চোখে মুক্তির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে তোমার? মুক্তি প্রেমের দিকে না তাকিয়ে এক কথায় উত্তর দিল, ভালো। হ্যাঁ ভালো তো, সেটা হাতে ফোন দেখেই বোঝা যাচ্ছে। মুক্তি ফোনটা হাত থেকে রেখে দিল। আচ্ছা তুমি এত জেদি কেন? হ্যাঁ, তোমাকে এত করে বললাম ডক্টরের কাছে যেতে, কিন্তু তুমি গেলেই আমার সাথে। প্রেম কিছুটা ক্ষিপ্ত হয়ে কথাটা বলল, ভাইয়া মুক্তি অসুস্থ, এখন অন্তত ওকে বকাঝকা করিস না প্লিজ। অসুস্থ দেখেই তো বেশি কিছু বললাম না, না হলে তো। ঠিক তখনই রিপন সাহেব ঘরে ঢুকলেন। রিপন সাহেবকে দেখে প্রেম বাকি কথাটুকু আর বলে উঠতে পারল না। আরে প্রেম আর প্রিয়া আছে? হ্যাঁ ছোট মামা, মুক্তির ব্যথা কমেছে কিনা দেখতে এসেছিলাম। রিপন সাহেব প্রেমকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা চেয়ার এগিয়ে দিলেন। প্রেম দাঁড়িয়ে আছিস কেন? ওখানে বস। না ছোট মামা, আমি বসবো না, আপনারা ঘুমান, আমি এখন যাই। প্রেম মুক্তির দিকে এক নজর দেখে চলে গেল। আমিও যাই। এই কথা বলে প্রিয়াও চলে গেল। রিপন সাহেব বিছানায় বসে মুক্তিকে তার কোলে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলেন। তোর মা যদি বেঁচে থাকতো তাহলে তোর মা তোকে কতই না যত্ন করত। এভাবে বলো না বাবা, আমাকে সবাই খুব ভালোবাসে, যত্ন করে। ফুপুমণি আমাকে 2 ছেলেমেয়ের থেকে কখনো কম ভালোবাসেনি। আর বড় মা ছোট মা যদি না থাকতো তাহলে আমি কবেই মরে যেতাম। ওদের কোনো তুলনা হয় না। সত্যি বলছিস? তোর কোনো আফসোস হয় না তো মা? না বাবা, আমার কোনো সময় আফসোস হয় না, তবে মায়ের কথা আমার ভীষণ মনে পড়ে। আমারও খুব মনে পড়ে তোর মায়ের কথা। তুই দেখতে হুবহু তোর মায়ের মতো সুন্দর হয়েছিস। তোকে জন্ম দিতে গিয়েই তোর মা মরণ প্রাণ অবস্থা, তাই মানা করেছিলাম আমাদের আর বাচ্চার দরকার নেই, তোকে নিয়েই আমরা দুজন জীবনটা পার করিয়ে দেব। কিন্তু শুনলো না আমার কথা। বাচ্চা জন্ম দিতে গিয়ে বাচ্চা মা দুজনেই আমাদের ছেড়ে চলে গেল, একা করে দিয়ে গেল আমাদের। এই কথাটা বলে রিপন সাহেবের চোখে পানি এসে গেল। বাবার চোখে পানি দেখে মুক্তি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। বোকামে, এভাবে কাঁদছিস কেন? তোমার চোখে আমি পানি সহ্য করতে পারি না বাবা। মুক্তি দেয়ালে তার মায়ের ছবির দিকে তাকিয়ে বলল, দেখো মা, ও রাগ করে তোমার দিকে তাকিয়ে আছে। মা, ও তোমার চোখের বাড়ি সহ্য করতে পারে না। ঠিক আছে, তুই কাঁদিস না, আর আমিও কাঁদবো না। মুক্তি বাবার সাথে গল্প করতে করতে বাবার কোলেই ঘুমিয়ে পড়ল। রিপন সাহেবও মেয়েকে জাগালেন না, তিনি নিজের কোলে মেয়ের মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এই বাড়িতে ফজরের নামাজ পড়ে কেউ ঘুমায় না, নামাজ পড়েই সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। টেবিলে নাস্তা দেওয়া হয়েছে। প্রেমও আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেল। একটু পর মুক্তি গোসল সেরে নিচে নেমে এলো। কি সুন্দর দেখাচ্ছে মুক্তিকে। পেটে ব্যথা এখন নেই তো? না, নেই। রাজু সাহেব সবাইকে বললেন খাবার টেবিলে বসতে। সবাই টেবিলে বসে পড়ল। রুনা বেগম এক প্রকার ইচ্ছে করে মুক্তিকে পাশে চেয়ারে নিয়ে বসিয়ে দিলেন, তারপর নিজে মুক্তির পাশে বসে পড়লেন। মুক্তি স্বাভাবিকভাবেই প্রেমের পাশে বসলো। রুনা বেগম চাইছিলেন প্রেম আর মুক্তিকে একসাথে কেমন মানায় সেটা সবার চোখে পড়ুক। পড়েছে অনেকের চোখেই। রত্না বেগম, শিউলি বেগম, দিলারা বেগম, সুমি, রেখা, জুই সবার মনে ক্ষণিকের জন্য উদয় হয়েছিল তারা যেন একেবারে রাজঝটক, কিন্তু পরক্ষণেই সবাই সবার ভাবনা থেকে ফিরে এলো। প্রেমের খুব কাছে বসে আছে মুক্তি। তার শরীরে সে মিষ্টি গন্ধ প্রেমের মনকে এলোমেলো করতে বেশি সময় নেয় না, কিন্তু মুক্তি পাশে বসে থাকা মানুষটার দিকে একবারও তাকালো না। ওমা, প্রেম তুমি খাচ্ছ না কেন? খাবার ভালো হয়নি? না বড় মামি, খাবার খুব ভালো হয়েছে। মুক্তি, তুই প্রেমের কাছে আসিস? তুই প্রেমের প্লেটে খিচুড়িটা সরিয়ে রুটি আর মাংস দে। প্রেমের মনে হয় খিচুড়ি খেতে ভালো লাগে না।
না না সমস্যা নেই মামি, আমি খেতে পারবো। মুক্তি একটা খালি প্লেট নিয়ে প্রেমের সামনের প্লেটটা সরিয়ে ওই খালি প্লেটে রুটি আর মাংস বেড়ে দিল। প্রেম যে মুক্তির দিকে তাকিয়েছে, মুক্তি সেদিকে খেয়াল নেই। আর কিছু দিব? এই কথা বলে মুক্তি প্রেমের দিকে তাকাতেই দেখে প্রেম এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। মুক্তি সবার সামনে একটু অস্বস্তি বোধ করলো। মুক্তি মাথা ঘুরিয়ে দেখে নিল কেউ দেখছে কিনা, না সবাই কথা আর খাবার খেতে ব্যস্ত। প্রেম মুচকি হেসে তার চোখ সরিয়ে নিল। সে আর একবারও মুক্তির দিকে তাকালো না। মেয়েটার দিকে তাকালে প্রেমের চোখ আটকে যায়। খাবার টেবিলে রানা সাহেবের ফোন এলো। রানা সাহেব ফোন হাতে নিয়ে বুড়ো কুচকে বললেন, হঠাৎ আলতাফ সাহেব ফোন করছে? তিনি অবাক হয়ে গেলেন। আলতাফ সাহেবের নাম শুনে সবাই রানা সাহেবের দিকে তাকালো। ফোনটা রিসিভ করো। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আমি আজ বিকেলে তোমাদের বাড়িতে একটু আসতে চাই, তোমাদের সমস্যা নেই তো? না না, সমস্যা হবে কেন? তোমরা যখন খুশি তুমি তখনই চলে আসো, আমি বাড়িতে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এসে বাকি কথা বলবো। এতক্ষণ সবাই রানা সাহেবের দিকে তাকিয়েছিল। ফোন রাখতেই রাজু সাহেব জিজ্ঞেস করলেন, উনি কি বলছেন? আলতাফ সাহেব বিকালে আমাদের বাড়িতে আসবে বলতো। আলতাফ সাহেবের আসার কথা শুনে মুক্তির গলা দিয়ে খাবার নামছে না। সবাই সবার মুখের দিকে তাকালো। রুনা বেগম একটু রাগী গলায় বললেন, তোমরা কি আকাশের সাথে মুক্তির বিয়ের কথা ভাবছো নাকি? মায়ের মুখে এই কথা শুনে প্রেম হকচকিয়ে গেল। এই আলতাফ সাহেবকে প্রেম চিনে না, হঠাৎ করে আকাশের কথা এখানে উঠছে কেন? মুক্তি মাথা নিচু করে খাবার নাড়াচাড়া করছে। কি বলছিস? আমরা তো ওনাদের বলে দিয়েছি আমরা এখন মুক্তির বিয়ে নিয়ে ভাবছি না। তাহলে আকাশের বাবা আসছে কেন? হতে পারে অন্য কোনো কারণ আসছে। প্রেম এবার বুঝতে পারলো আলতাফ সাহেব তাহলে আকাশের বাবা, কিন্তু উনি কেন আসছেন এখানে? আর বিয়ের ব্যাপারে কথা বলতে আসলে সমস্যা কোথায়? তোদের দুই ভাই বোনের এই বিয়েতে যে কোনো আপত্তি আমি সেটাই বুঝতে পারলাম না। একজনের আপত্তির কারণ তো অদ্ভুত, মেয়েকে নাকি বিয়ের পর ছেলে বিদেশ নিয়ে যাবে। আরে তাতে সমস্যা কি? একবারের জন্য তো নিয়ে যাচ্ছে না। দেশে ছেলের বাবা মা যেহেতু থাকবে, ছেলে তো দেশে আসবেই। ওই সময় তো ওর মেয়েকে ও নিয়ে আসবে, নাকি একা রেখে আসবে ওখানে? আর একজনের আপত্তির কারণ তো মুখে বললোই না, ছেলে ভালো লাগেনি নাকি পরিবার ভালো লাগেনি। কিছু একটা কারণ তো দেখাতে হবে। রুনা বেগম ছেলের মুখের দিকে চাইলেন। প্রেম মুখটা মলিন করে মাথা নিচু করে বসে আছে। রাজু সাহেবের কথার উত্তর দিলেন না রুনা বেগম। আমার আকাশ ছেলেটিকে খুব ভালো লেগেছে, কি সুন্দর কথাবার্তা, দেখতে মাশাআল্লাহ সুন্দর। আমার মুক্তির সাথে খুব মানাবে। মুক্তির জন্য এর থেকে ভালো বিয়ের প্রস্তাব আর হতেই পারে না। রুনা বেগম মায়ের কথা শুনে মনে মনে কিঞ্চিত রাগ হলেন। হ্যাঁ, আমি মায়ের সাথে একমত। মুক্তির জন্য এই বিয়ের প্রস্তাবটা পারফেক্ট। আলতাফ সাহেবের পরিবার মুক্তিকে নেওয়ার জন্য পাগল। মুক্তি ওদের বাড়িতে খুব ভালো থাকবে। আকাশের মা তো মুক্তিকে খুব পছন্দ করে, প্রায় আমাকে ফোন করে অনুনয় বিনয় করে বলে মুক্তিকে তার কাছে দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, আমি আরো একটু ভেবে দেখছি। আর তাছাড়া মুক্তির ফাইনাল পরীক্ষার আগে তো এমনিতেই বিয়ে সম্ভব না। হ্যাঁ, তুই ভালো করে ভেবে দেখ। আমার বন্ধু বলে বলছি না, আলতাফ অনেক ভালো মনের মানুষ। আর আকাশের মতো ছেলে এই গ্রামের মধ্যে একটাও নেই, উচ্চশিক্ষিত ডাক্তার ছেলে। আমি রুনাকেও বলেছি তুইও ভেবেচিন্তে দেখ। মুক্তির উপর তোর সম্পূর্ণ অধিকার আছে। তুই মুক্তির একমাত্র ফুপু, আর এতটা দিন মায়ের মতো ওকে আগলে রেখেছিস। তুই মুক্তির ভালোই চাইবি, সেই জন্যই বলছি এর থেকে ভালো প্রস্তাব আর হয় না। সবার কথা শুনে প্রেমের সারা শরীর নিস্তেজ হয়ে পড়ছে। সে যেন কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলেছে। তার ইচ্ছে করছে সবার সামনে চিৎকার করে বলতে, মুক্তি শুধু আমার, মুক্তির বিয়ে আমার সাথে ছাড়া আর কারোর সাথে হতে পারে না। কিন্তু কেন সে বলতে পারছে না? প্রেমের মাথাটা হঠাৎ করে ঝিম করে ধরে উঠল। তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, শরীর মাথা কোনোটাই কাজ করছে না। সে কাঁপা কাঁপা হাতে এক গ্লাস পানি আনতে গিয়ে গ্লাসটা ফেলে দিল। প্রেমের হাত থেকে পানির গ্লাসটা পড়তে যাওয়াতে সবার দৃষ্টি প্রেমের উপর পড়ল। প্রেমকে কেমন অস্বাভাবিক লাগছে। রুনা বেগম চেয়ার থেকে উঠে প্রেমের কাছে গেলেন। কি হয়েছে বাবা, তোকে এমন লাগছে কেন? রাজু সাহেব উদ্বিগ্ন হয়ে বললেন, দেখ গলায় কিছু আটকেছে কিনা। মা,
আমি একটু ঘরে যেতে চাই। মুক্তি পাশে থেকে প্রেমের এই অবস্থা দেখে থতমত খেয়ে গেছে। হঠাৎ করে কি হলো কেউ বুঝতেই পারলো না। রাসেল আর রাহাত দৌড়ে এসে প্রেমকে চেয়ার থেকে উঠালো। সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। প্রেম এক পলকের জন্য করুণ দৃষ্টিতে মুক্তির দিকে তাকালো, তারপর আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল। রুনা বেগম প্রেমকে ধরতে গেলে সে বাধা দিল। ঘরে গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। তার চোখে যেন সব ঝাপসা দেখছে। সে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখতেই ঘুমিয়ে পড়ল। রুনা বেগম কিছুক্ষণ পর প্রেমের ঘরে গিয়ে দেখে সে ঘুমিয়ে পড়েছে। উনি প্রেমের মুখের দিকে চেয়ে বললেন, তুই কি মুক্তিকে বিয়ে করতে রাজি হবি বাবা, নাকি মাকে ভুল বুঝবি? আমি কি করব বুঝতে পারছি না। আমি না পারছি মুক্তিকে তোর জন্য আমার ভাইদের কাছে চাইতে, না পারছি মেয়েটাকে অন্য পরিবারে ছাড়তে। মেয়েটার ওপর আমার যে মায়া পড়ে গেছে খুব। আমি চাই মুক্তি সারা জীবন আমার কাছে থাকুক তোর বউ হয়ে, কিন্তু তোকে সাহস করে বলতে পারি না। তুই যদি মা ভুল বুঝিস, তুই যদি পরে বলিস মা নিজের ভাইয়ের মেয়েকে বিয়ে করার জন্য মা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। রুনা বেগম ছেলের মাথায় কিছুক্ষণ হাত বুলালেন। মৌ এসেছে তার স্বামীকে নিয়ে। 3 মাস হয়েছে তাদের বিয়ের। 3 মাসের মধ্যে বিয়ের পরে একবার মাত্র এসেছে বাড়িতে, আর আসা হয়নি। শ্বশুর বাড়ি চট্টগ্রামে, স্বামী বড় ব্যবসায়ী। মুক্তিপ্রিয়া, মৌ, পলাশ, সুমি, রেখা, জুই সবাই দিলারা বেগমের ঘরে বসে আড্ডা দিচ্ছে। আমার বড় নাতনি জামাই তো আমার মনের মতো হয়েছে, আর পিয়ার হবু বরকেও আমার খুব পছন্দ হয়েছে। এখন মুক্তির ভাগ্য কি আছে আল্লাহ জানে। পলাশ হাসলো। যাক, তাহলে দাদি তো আমাকে পছন্দ করেছে। অন্য কেউ তো একবারের জন্য বলল না আমি তার মনের মতো। মৌ পলাশকে উদ্দেশ্য করে বলল, শোনো, দাদি তোমাকে পছন্দ করেছে বলেই আমি তোমাকে বিয়ে করেছি, না হলে তোমাকে কে বিয়ে করত? হ্যাঁ, তোমার চয়েসে কেমন সেটা আমার ইতিমধ্যে জানা হয়ে গেছে। তোমার চয়েসে যদি বিয়ে করতে তাহলে কেমন ছেলে যে হতো তা আমি সহ সকলেই জানে। সবাই একসাথে হাসলো। শোনো, নিজেকে নিয়ে এত অহংকার করো না। অহংকার করা মোটেও ভালো না। আমি অহংকার করছি নাকি তুমি অহংকার করছো? মুক্তি তাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, এই তোরা ঝগড়া থামাবি? আসার পর থেকে শুধু ঝগড়াই করে যাচ্ছে। পলাশ বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, আর বলো না শালিকা, তোমার বোনকে বিয়ে করার পর শুধু ঝগড়াই করে যাচ্ছে। আমার জীবনটা পুরো তেজপাতা করে দিয়েছে। ও, এখন আমার বোন আপনার জীবনকে তেজপাতা করে দিয়েছে? আর বিয়ের আগে তো আমার বোনকে দেখে নিজেই পছন্দ করেছিলেন। আপনার বাবা মাকে নাকি বলেছিলেন এই মেয়েকে না পেলে আপনার জীবন তুচ্ছ হয়ে যাবে। মুক্তি কিছুটা ভঙ্গিমা করে কথাগুলো বলল। মুক্তির কথা শুনে সবাই হেসে উঠল। আসলে মুক্তি কি বলতো, সব পুরুষ মানুষই একই রকম। তোর ভাইও তো বিয়ের আগে আমাকে না পেলে নাকি বাঁচবে না, আর এখন বলে তোমাকে বিয়ে করে নাকি জীবনে বাঁচার মানেই হারিয়ে ফেলেছে। হ্যাঁ, আমাকেও তো বিয়ের আগে বলেছিল আমি নাকি ওর জীবনের সকল সুখের মূল কারণ, আর এখন বলে আমি নাকি ওর জীবনের সকল দুঃখের মূল কারণ। সবারই হাসতে হাসতে পেট ব্যথা করছে, তবু হাসি থামাতে পারছে না। বেশ অনেকক্ষণ পর প্রেম ঘুম থেকে উঠে গোসল সেরে নিচে নামলো। দুপুরের খাবারের সময় পার হয়ে গিয়েছে। রুনা বেগম প্রেমকে নিয়ে দিলারা বেগমের ঘরে এলেন। মৌ প্রেমকে দেখে প্রেমের কাছে এগিয়ে এলো। প্রেম ভাইয়া কেমন আছো? আমাকে মনে আছে নাকি ভুলে গেছো? ভুলে যাব কেন? সবাইকে মনে আছে, আর তোমাকে ভুলে যাব? বিদেশ থেকে তো একবারের জন্য কথা বলনি আমার সাথে। সবার সাথে ঠিকই কথা বলেছো। মিথ্যে বলছো কেন মৌ আপু? ভাইয়া আমাকে ছাড়া কোনো বোনদের সাথেই কথা বলেনি, শুধু ভাইদের সাথেই কথা বলেছে। প্রেম মনে হয় মেয়েদের ভয় পায়, না হলে ভাবি হিসাবে ও তো আমাদের সাথে একবারও কথা বলেনি, কিন্তু ওর ভাইয়ের সাথে ঠিকই কথা বলেছে। সবাই হাসলো। পলাশ এগিয়ে এসে বলল, আসলে সত্যি মেয়েরা একটা ভয়ের কারণ। মেয়েদের কাছ থেকে যত দূর দূর থাকা যায় ততই মঙ্গল। পলাশ প্রেমের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি পলাশ, ময়ের হাজবেন্ড। পলাশ হাসি মুখে কথাগুলো বলল। প্রেম পলাশের সাথে হাত মিলালো। আমি প্রেম, খুব ভালো হয়েছে আপনি এসেছেন। আসার পর খুব একা একা লাগছিল। ভাইয়ারা তো কাজের জন্য সময় পায় না, আপনার সাথে একটু আড্ডা দেওয়া আর ঘোরাঘুরি করা যাবে। হ্যাঁ, ঠিক বলেছেন। প্রেম ভাইয়া,
তুমি ওকে আপনি করে বলছো কেন? ও তোমার ছোট বোনের হাজবেন্ড, ওকে তো তুমি করে বলবে। ওকে, সমস্যা নেই। তাহলে পলাশকেও আমাকে তুমি করে বলতে হবে। আমার কোনো সমস্যা নেই। প্রেম পলাশ দুজন হেসে বুকে বুক মিলিয়ে নিল। রত্না বেগম ঘরে ঢুকে সবাইকে তাড়া দিলেন খাবার টেবিলে গিয়ে বসতে। সবাই খাবার টেবিলে চলে গেল। রানা সাহেব আর রিপন সাহেব টেবিলে বসাচ্ছিলেন। ওনারা আজ অফিসে যাননি। বিকেলে আকাশের বাবা আলতাফ সাহেব আসার কথা, তাই দুই ভাই বাড়িতে থেকে গেলেন। রাজু সাহেব ছেলেদের নিয়ে কাজে গেছেন। মুক্তি দুপুরের খাবার খেয়ে বাবার ঘরে চলে গেল। আয় মা, এখানে বস, আমি তোকে মন ভরে একটু দেখি। মুক্তি হেসে বিছানায় বাবার সামনে গিয়ে বসলো। মৌতার বর নিয়ে বাড়ি এসেছি। আমার মুক্তি মাও তো একদিন এভাবে বিয়ে হলে তার বর নিয়ে বাড়িতে বেড়াতে আসবে, তা দেখে আমার দু চোখ জুড়িয়ে যাবে। বাবা চুপ করো, সারাদিন শুধু বিয়ের কথা, আমার ভালো লাগে না। রিপন সাহেব হাসলেন। চোখ মুখটা কেমন যেন মলিন হয়ে গেছে, একটু চোখ মুখে পানি দে, তাহলে ঠিক হয়ে যাবে। যা মা। আমি এখন গোসল করবো বাবা। আচ্ছা যা, তোর আবার 2 দিন 3 দিন বার গোসল না করলেই হয় না, আবার দেখিস ঠান্ডা না লেগে যায়। মুক্তি তার ঘরে গিয়ে ফোন হাতে নিয়ে ভুরু কুচকাল। তার খুব রাগ হচ্ছে, ফোনে কোনো কল কোনো মেসেজ আসেনি। মুক্তি মনে মনে বলছে, একবার আয় আমার সামনে, তারপর বুঝবো মজা। গোসল সেরে মুক্তি নীল রঙের একটা 3 পিস পরেছে। নীল রংটা মুক্তির খুব প্রিয়। ভেজা চুল হালকা একটু আশ্রিয়ে নিচে চলে গেল। প্রেমের দু চোখ যেন মুক্তিকে খুঁজে বেড়ায় সারাক্ষণ। দুপুরের খাবারের পর আজ মুক্তি দিলারা বেগমের ঘরে আসেনি। সবাই ওই ঘরেই আড্ডা দিচ্ছিল। মুক্তি ঘরে ঢুকতেই সবাই মুক্তির উপর হামলে পড়ল। আরে শালিকা, কোথায় ছিলে এতক্ষণ? মুক্তি, তুই গোসল করতে গিয়েছিলি? মুক্তি, তোর ড্রেসটা তো খুব সুন্দর, তোকে খুব মানিয়েছে। মুক্তি, তোকে এতক্ষণ মিস করছিলাম, বস এখানে। প্রিয়া হাত ধরে মুক্তিকে ফ্লোরে বসালো। সবার এতগুলো প্রশ্নের একটা জবাবও মুক্তি দিল না। প্রেম মুক্তির দিক থেকে দৃষ্টি সরাতে পারছে না। নীল রং প্রেমের খুব পছন্দের। প্রিয় মানুষটাকে প্রিয় রঙে দেখে প্রেমের অপরূপ সুন্দর লাগছে। প্রেম ভাবছে, এই মেয়েটা কি আমাকে পাগল করার প্রতিজ্ঞা করেছে? না হলে প্রতিনিয়ত ওর সৌন্দর্য আমাকে আকর্ষণ করছে কেন? জুই ভাবি দৌড়ে গিয়ে তার ঘর থেকে খুব সুন্দর 2 ডজন নীল রঙের কাচের চুড়ি নিয়ে এসে মুক্তির হাতে পরিয়ে দিল। আরে কি করছো? এই চুড়িগুলো দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই কিনেছিলাম, কিন্তু কখনো পরা হয়নি। কিন্তু তোকে দেখে মনে হলো এই চুড়িগুলো মনে হয় আমি তোর জন্যই কিনেছিলাম। মুক্তি হাসলো। মুক্তির হাতে চুড়ির সবে প্রেম যেন আরো পাগল হয়ে যাচ্ছে। দিলারা বেগম মুক্তি আর প্রিয়াকে কাছে ডেকে নিয়ে আদর করে দিলেন। তোরা 3 জন তো আমার থেকে দূরে থাকিস, তাই তোদের মন চাইলেও আদর করতে পারি না। তুমি চিন্তা করো না দাদি, আর 3 মাস পর আমার ফাইনাল এক্সাম শেষ হয়ে যাবে। তখন তো আমি ওই বাড়ি থেকে একবারে তোমার কাছে চলে আসব। প্রেম বুড়ো কুচকালো, মনে মনে বলল, তুমি যাতে ওই বাড়ি থেকে আর বেরোতে না পারো সেই ব্যবস্থাই আমি করব। 3 মাস পর তোমাকে একেবারের জন্য ওই বাড়িতে বন্দি করব। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। অনেক রকমের নাস্তা তৈরি করা হয়েছে। মুক্তি, প্রিয়া, দিলারা বেগম ছাড়া বাকি সবাই ড্রয়িং রুমে আকাশের বাবার জন্য অপেক্ষা করছিলেন। মেজো ভাই, আলতাফ সাহেব একাই আসবেন নাকি সাথে ভাবিও আসবেন, কিছু বলেছেন? না না, সাথে কি আসবে বলেনি, শুধু বলেছেন আসবেন। খানিকক্ষণ পর সুন্দর এক গাড়ি মুক্তির বাড়ির সামনে এসে দাঁড়ালো। আকাশ, আলতাফ সাহেব আর আকাশের মামা গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে গেলেন। আকাশ যে আসবে আলতাফ সাহেব আগে বলেননি। আকাশকে দেখে সবাই অবাক হয়ে গেল। মুক্তির 3 ভাবি আকাশকে দেখে ইশারা দেওয়া নেওয়া করছে। আকাশ সবাইকে সালাম দিল। আলতাফ সাহেব সবার সাথে কুশল বিনিময় করলেন। আরে আকাশ বাবা, তুমি যে আসবে তোমার বাবা তো আগে বলেননি, ভালো হয়েছে তুমি এসেছ। আকাশ, এই তাহলে আকাশ? প্রেম আকাশকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। খুব সুন্দর, স্মার্ট, বেশ হ্যান্ডসামও বটে। ফর্সা গায়ের রং, লম্বা চড়া পেশিবহুল বডি, পোশাক আশাকও খুব স্টাইলিশ। আকাশকে দেখে প্রেমের খুব রাগ হলো, আর কিছুটা হিংসেও হলো। প্রতিপক্ষ যে এতটা পারফেক্ট হবে প্রেমের বোধগম্য হয়নি। রিপন সাহেব আকাশকে পলাশ আর প্রেমের সাথে পরিচয় করিয়ে দিলেন। আকাশ প্রেম আর পলাশের সাথে হাত মিলিয়ে নিল।
রিপন সাহেব চলে গেলেন আলতাফ সাহেবের কাছে। আকাশ পলাশ উদ্দেশ্য করে বলল, কেমন আছেন পলাশ ভাই? বিয়েতে কথা হয়েছিল, তারপর তো আপনার সাথে আর কথাই হয়নি। ভালো আছি। হ্যাঁ, বিয়েতে কথা হয়েছিল। আকাশ প্রেমকে উদ্দেশ্য করে বলল, সরি ভাই, আপনার সাথে আমার আগে কথা হয়নি, এখন পরিচয় হয়ে খুব ভালো লাগলো। প্রেম একটু মুচকি হেসে বলল, আমারও ভালো লাগলো। আচ্ছা, আমরা সবাই সবাইকে তুমি বলে সম্বোধন করি, তাহলে মনে হয় আমাদের কথা বলতে ভালো লাগবে। আকাশ আর প্রেম দুজনেই সায় দিল। পলাশ আকাশকে উদ্দেশ্য করে বলল, আকাশ, তুমি তো খুব চালাক মানুষ। ঘটকের পিছনে টাকা খরচ না করে আমার বিয়েতে এসে নিজের জন্য বউ পছন্দ করে ফেললে। আকাশ মুচকি হাসল। কেন, আমি কি পছন্দ করে ভুল করেছি? আমি কি ওনার যোগ্য নই? আমাকে কি আপনাদের পছন্দ না? আকাশের কথা শুনে প্রেম ভুরু কুঁচকাল। আমার তো মনে হয় উনি আমাকে খুব পছন্দ করেন। প্রেম আকাশের কথা শুনে তাচ্ছিলের হাসি হেসে বলল, বাহ, এত কনফিডেন্স। আকাশ মুচকি হেসে বলল, হ্যাঁ, ভালোবাসা যদি কনফিডেন্স না থাকে তাহলে সে ভালোবাসায় কোনো তৃপ্তি নেই। প্রেম আকাশের কথায় দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করল। তাদের কথার মাঝখানে রিপন সাহেব প্রেমকে ডাকলেন। প্রেম, এইদিকে আয় তো বাবা। প্রেমের সাথে সাথে আকাশ আর পলাশও এগিয়ে গেল। জি ছোট মামা। আয় বাবা, তোর আলতাফ আঙ্কেল তোকে দেখতে চেয়েছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, বেঁচে থাকো বাবা। ভাই, ভাবিকে নিয়ে আসলে কিন্তু পারতেন। উনি তো এই বাড়িতে আসার জন্য এক পায়ে খাড়া, কিন্তু ওইদিকে অনেক কাজ, তাই আসতে পারেনি। ওয়ে দেখুন, যে জন্য আসলাম সেটাই তো উঠে গেলাম। সবাই উৎসাহ নিয়ে ওনার দিকে তাকালো। আসলে বিদেশ থেকে প্রায় 5 বছর পর আমার বড় মেয়ে তার হাজবেন্ড আর ছেলেকে নিয়ে বিদেশ এসেছে। তো কাল আমার কলিজার টুকরো নাতিটার জন্মদিন। এখানে আসার পর যখন জন্মদিনটা পড়লো, তাই এই সুযোগটা হাত ছাড়া করিনি। আসলে নাতিটা বিদেশে জন্ম হয়েছে, তাই ভাবলাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডেকে একটা ছোটখাটো গেট টুগেদার করে ফেলি। এই সুযোগে আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে সবার দেখা হয়ে যাবে। তাই কাল দয়া করে আপনাদের বাড়ির সবাই আমার বাড়িতে পা রাখতে হবে। আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমি কারোর কোনো অজুহাত শুনবো না, সবাইকে যেতে হবে। আলতাফ সাহেব রুনা বেগমের উদ্দেশ্যে বললেন, রুনা, তোমাকেও ও তোমার মেয়ের ছেলে আর মেয়েকে নিয়ে অবশ্যই যেতে হবে। রুনা বেগম হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই যাব। হ্যাঁ, আমরা সবাই যাব। আলতাফ সাহেব আর আকাশ খুব খুশি হলেন। আলতাফ সাহেব এদিক ওদিকে তাকিয়ে বললেন, তো আমার মুক্তি মা কোথায়? মুক্তি মাকে তো দেখছি না। মুক্তি মায়ের ঘরে আছে। তো মেয়েকে ডাকুন, মেয়ের চাঁদ মুখটা দেখে যায়। মুক্তিকে ডাকার কথা শুনে আকাশ মুখ নামিয়ে মুচকি হাসল। প্রেম রাগে কটমট করছে। বড় বৌমা, যাও মুক্তিকে ডেকে নিয়ে এসো। সুমি ভাবি এক প্রকার দৌড়ে দিলারা বেগমের ঘরে গিয়ে মুক্তির হাত ধরে বলল, এই মুক্তি, চল, তোকে যেতে হবে। কি? আমি যাব কেন? আরে আলতাফ আঙ্কেল তোকে দেখতে চেয়েছে, আর তাছাড়া আকাশ এসে তোকে না দেখে চলে যাবে নাকি? সুমি ভাবি হাসলেন। আকাশের কথা শুনে মুক্তি অবাক হয়ে গেল। কি, ডক্টর আকাশ এসছে নাকি? কিন্তু ওনার তো আসার কথা ছিল না। মুক্তির আকাশের কথাটা মনে পড়ে গেল। আকাশ মুক্তিকে বলেছিল আসার পর দেখা না করলে সোজা বাড়িতে গিয়ে হাজির হব। এই মুক্তি, চল, দাঁড়া, মাথায় ওড়নাটা একটু দিয়ে নেই। সুমি ভাবি মুক্তির মাথায় ওড়নাটা টেনে দিল। বড়নাথ বউ, মুক্তিকে নিয়ে যা। সুমি ভাবি মুক্তিকে হাত ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে গেল। মুক্তিকে আসতে দেখে সবাই মুক্তির দিকে তাকালো। আকাশ মুক্তিকে দেখে যেন চোখ ফেরাতে পারছে না। তার সামনে যেন একটা নীল পরী এগিয়ে আসছে। এই পরী যেন এক মুহূর্তেই তার প্রাণটুকু বের করে নিয়ে যাবে, সে ক্ষমতা সে রাখে। মুক্তিকে দেখে আলতাফ সাহেব হাসি মুখে দাঁড়ালেন। আলতাফ সাহেবকে দাঁড়াতে দেখে বসে থাকা সবাই দাঁড়িয়ে গেল। মুক্তি কিছুটা দূরেই গিয়ে দাঁড়ালো। আলতাফ সাহেব মুক্তিকে হাত ধরে নিজের কাছে নিয়ে দাঁড় করালেন। নিজের শালাকে উদ্দেশ্য করে বললেন, কি? মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব মিষ্টি। মামার মুখে মুক্তির সৌন্দর্যের প্রশংসা শুনে
আকাশ মুখ নামিয়ে মুচকি হাসল। আলতাফ সাহেব আকাশকে কাছে ডেকে মুক্তির পাশে দাঁড় করালেন। আকাশ হাসি মুখে মুক্তির পাশে গিয়ে দাঁড়ালো। মুক্তি মাথা হালকা নিচু করে দাঁড়িয়ে আছে। মুক্তির পাশে আকাশকে দেখে প্রেমের সারা শরীরে কাঁটা বিঁধে গেল। আলতাফ সাহেব আকাশ আর মুক্তিকে পাশাপাশি দাঁড় করিয়ে সবার উদ্দেশ্যে বললেন, দেখুন তো সবাই, কোনো ত্রুটি আছে কিনা। আমার তো মনে হয় না, আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে সুন্দর জুটি। আকাশ আর মুক্তিকে পাশাপাশি দেখে রিপন সাহেবের চোখের কোণায় পানি এসে গেল। তিনি তার চোখের পানি সবার আড়ালে লুকিয়ে নিলেন। রুনা বেগম, প্রেম আর প্রিয়াবাদের সবার মুখে হাসি। আলতাফ সাহেব মুক্তির দিকে তাকিয়ে বললেন, তোমার বাবা চাচারা আমার কাছে তোকে নিয়ে যেতে দিবে না। ওনাদের ধারণা আমি মনে হয় খুব খারাপ মানুষ, কিন্তু ওইদিকে আকাশের মা তো পাগল হয়ে আছে তোকে তার বাড়িতে বরণ করে নিতে। আকাশ মুচকি হাসল। আসলে মুচকি হাসা ছাড়া বেচারার এই মুহূর্তে আর কোনো কাজ নেই। এসব কি বলছেন? আপনি খারাপ মানুষ হতে যাবেন কেন? আপনার মতো ভালো মানুষ আর হয় নাকি? তাহলে ভাবি আপনার কাছেই বিচার দেই, মেয়েটাকে আমাকে দিয়ে দিলে কি হয়? মেয়ে যদি আমার বাড়িতে গিয়ে কোনো রকম কষ্ট পায়, তখন আপনারাই আমাকে যেই বিচার করবেন আমি সেই বিচার মাথা পেতে নিব। আপনি একটু ভাইদের বোঝান। রত্না বেগম হাসলেন। আর কিছু বলার নেই ওনার। আলতাফ সাহেব মুক্তির দিকে তাকিয়ে বললেন, আকাশের মা তোমাকে দেখার জন্য উতালা হয়ে আছে, আর আমার বড় মেয়ে তো কখন তোমাকে দেখবে অপেক্ষা করে আছে। কাল তোমাদের বাড়ির সবাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাবে, কেমন? আমরা সবাই অপেক্ষা করব। মুক্তি কিছু না বুঝিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। আপাতত আলতাফ সাহেবের কথার উত্তর দিয়ে বাঁচতে চাইল সে। আলতাফ সাহেব আকাশের দিকে তাকিয়ে বললেন, আকাশ, আমরা চলে যাব। তুমি খালাম্মার সাথে গিয়ে দেখা করে এসো, যাও। প্রেম, পলাশ, তোমরা আকাশকে মায়ের রুমে নিয়ে যাও। মুক্তি, তুইও যা মা। মুক্তি তাড়াতাড়ি করে চলে গেল। সেজন্য এই মুহূর্তে এই ঘর থেকে যেতে পারলে বাঁচে। মুক্তি খুব দ্রুত চলে গেল। পলাশ আকাশকে উদ্দেশ্য করে বলল, চলো আকাশ, আমরা দাদির ঘরে যাই। প্রেম, আকাশ আর পলাশ দাদির ঘরে গেল। মুক্তির 3 ভাবি মৌ আর প্রিয়া ওদের পেছন পেছন গেল। ঘরে ঢুকতেই সবাই দেখে মুক্তি এক নিঃশ্বাসে 1 গ্লাস পানি খেয়ে নিল। আকাশ মুক্তিকে দেখে হাসলো। মুক্তি খুব নার্ভাস হয়ে গেছে। আকাশ এগিয়ে গিয়ে দিলারা বেগমকে সালাম দিয়ে ওনার পাশে বসলো। মুক্তি তার দাদির খাটের একপাশে দাঁড়িয়ে আছে। কেমন আছেন দাদি? শরীরটা ভালো আছে তো? আমার শরীর এই ভালো এই খারাপ, শরীরের মর্জি মতো চলে, কিন্তু আমার নাতনিটাকে দেখে তো ভালো মনে হচ্ছে না, কেমন ভয় পেয়ে গেছে। কি ব্যাপার? দিলারা বেগম হেসে আকাশকে কথাটা জিজ্ঞেস করলেন। আকাশও হাসলো। ডাক্তার সাহেব একটু দেখে দিলেই হয়। প্রেমের এসব ইয়ার্কি একটুও ভালো লাগছে না। সে দিলারা বেগমের ঘর থেকে চলে গেল। প্রিয় প্রেমের পেছন পেছন চলে গেল। সবাই তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আকাশ হাসি মুখে মুক্তির দিকে তাকিয়ে বলল, ডাক্তার হয়ে তো খুব মুশকিলে পড়েছি। কি সত্যি তোমাকে দেখতে হবে নাকি? মুক্তির চোখ বড় বড় করে আকাশের দিকে তাকালো। মুক্তির রাগ দেখে আকাশ হাসলো। আকাশ 1 লাফ দিয়ে বিছানা থেকে উঠে মুক্তির সামনে গিয়ে বলল, তুমি মনে হয় আমাকে কিছু বলতে চাও। মুক্তি হঠাৎ করে আকাশকে তার সামনে দেখে হকচকিয়ে গেল। আপনার তো আমাদের বাড়িতে আসার কথা ছিল না, আপনি কেন আসলেন? আকাশ হেসে মুক্তির কানের কাছে গিয়ে আস্তে আস্তে করে বলল, সেটা তুমি নিজেকে প্রশ্ন করো। তুমি কি বলেছিলে আমাকে, আর আমি তোমাকে কি বলেছিলাম? মুক্তি আর কথা বাড়ালো না। সে বুঝতে পেরে গেছে আকাশের কথা। পলাশ আকাশ আর মুক্তির কাছে এগিয়ে এসে বলল, তোমাদের কিন্তু আমি একটু আলাদা করে কথা বলার সুযোগ করে দিতে পারি, কি দেব নাকি? আকাশ মুক্তির মুখের দিকে তাকালো। আকাশ কিছু বলার আগেই মুক্তি বলল, না ধন্যবাদ, আপনার এই উপকার আমি জীবনেও ভুলব না। এই কথা বলে মুক্তি পলাশকে একটা ভেঙচি কাটলো। আকাশ মুক্তির দিকে অন্যরকম এক চাহনিতে তাকিয়ে বলল, না থাক, আমি ওকে দেখতে পেরেছি, এতেই হবে। আকাশের এই রকম কথায় মুক্তি লজ্জা পেয়ে গেল। সে আকাশের সামনে থেকে দূরে সরে গেল। সবাই হাসলো। দিলারা বেগমও মুস্কি হাসলো। সুমি ভাবি আকাশকে উদ্দেশ্য করে বলল, কি প্রেম কি প্রেম! এত প্রেম বিয়ের পর থাকবে তো, নাকি বিয়ের পর একই মুখ দেখে বিরক্ত লেগে যাবে? আকাশ মুক্তির দিকে তাকিয়ে বলল,
এই মুখের পানের চেয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। আবার কোনো কিছুর প্রয়োজন হবে না। মুক্তি আকাশের কথা শুনে কিছুটা অস্বস্তি বোধ করছে। কি সব বলছে এই লোকটা সবার সামনে। বাবা, ডক্টররাও যে এত রোমান্টিক হতে পারে জানা ছিল না তো। কেন, ডাক্তারদের কি মন নেই নাকি, নাকি প্রেমের চোখ নেই? হ্যাঁ, প্রেমের চোখ আছে বলে তো আমরা বুঝতে পারছি আপনি প্রেমে পড়ে গেছেন, সেটাও আবার আমার শালীর উপর। ওর প্রেমে তো আমি প্রথম দেখাতেই পড়ে গেছি। সবাই একসাথে বলল, ও তাই নাকি? আকাশ মাথা নিচু করে হাসলো। আকাশের এসব কথায় মুক্তির রাগ হচ্ছে। একটা ছেলে সবার সামনে এতটা নির্লজ্জ কিভাবে হতে পারে? পলাশ মুক্তির কাছে এগিয়ে গিয়ে বলল, তো আমার শালিকা, তুমিও কি একইভাবে ডক্টর আকাশের প্রেমে পড়েছো? জি না, আমার মন কারো মনের মতো এতটা দুর্বল না যে একবারে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাব। হ্যাঁ, সেটা আমার দুর্ভাগ্য যে আমার তার মতো এত সুন্দর রূপ নেই, তাই সে আমাকে দেখে প্রেমে পড়েনি। কিন্তু আমি যে তার প্রেমে পড়েছি সেটা তো আমার দোষ না, সেটা তো আমি যার প্রেমে পড়েছি তার দোষ। আপনি প্রেমে পড়েছেন আর দোষ অন্যজনকে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, তারই তো দোষ। এখন পাগল করা রূপ থাকলে আমি কি বা করতে পারি বলেন? সবাই একসাথে হেসে উঠল। মুক্তি এবার প্রচন্ড রেগে গেল। এই, ওনাকে বলো এখান থেকে যেতে, আমার ভালো লাগছে না। ভালো লাগবে কিভাবে? এমন সুদর্শন একটা পুরুষের মুখ থেকে এমন রোমান্টিক কথা শুনে কি কেউ ভালো থাকতে পারে? তার মনে তো উথাল পাথাল ঢেউ শুরু হয়ে যাবার কথা। সবাই একসাথে হাসলো। আকাশ দিলারা বেগমের কাছে গিয়ে বসে তাকে উদ্দেশ্য করে বলল, দাদি থাকতে আমার আর মুক্তির বিয়েটা হচ্ছে না কেন? দাদির কি তার ছোট নাতনি জামাই হিসেবে আমাকে পছন্দ না? দিলারা বেগম আকাশের মাথায় হাত বললেন, তোমাকে আমার খুব পছন্দ। আমার সব নাতি নাতনিদের বিয়েতে আমি জোর খাটিয়েছি। আমার মতামত সবাই মেনে নিয়েছে। আমি আমার মুক্তির বিয়েতেও জোর খাটাতে পারি। আমার সিদ্ধান্তই সবাই মেনে নিবে। কিন্তু আমি আমার মুক্তির বিয়ের ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ আমার ছোট ছেলেটা তার স্ত্রী মারা যাওয়ার পরে ওর মেয়েকে নিয়েই সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে। কত করে বলেছি আরেকটা বিয়ে করতে, কিন্তু ছেলেটা বিয়ে করেনি। তাই আমি চাই যে মেয়ের জন্য রিপন এতটা কষ্ট করেছে, সেই মেয়ের বিয়ে ওর ইচ্ছে মতো হোক। আকাশ মুখটা মলিন করে বলল, আঙ্কেলের চোখে আমার কি কোনো কমতি আছে যে জন্য ওনার রাজকন্যাকে আমার রাজরানী করতে দিচ্ছেন না? সুমি ভাবি এগিয়ে গিয়ে বলল, না, আপনার কোনো কমতি নেই, কিন্তু ছোট আব্বুর ভয় আপনি বিয়ের পর তার রাজকন্যাকে নিয়ে সুদূর প্রবাসে চলে যাবেন। উনি তো ওনার রাজকন্যাকে আর দেখতে পাবেন না, তাই। আকাশ কোনো কিছু চিন্তা না করে সাথে সাথে বলল, ঠিক আছে, তাহলে আমি বিয়ের পর মুক্তিকে নিয়ে কোথাও যাব না। এখানেই আমাদের যে হসপিটালটা হচ্ছে সেখানেই থেকে যাব। আকাশ দিলারা বেগমের হাতটা ধরে করুণ স্বরে বলল, তবুও আমি মুক্তিকে চাই দাদি, প্লিজ আপনি একটু আঙ্কেলকে বুঝান। আমি বিয়ের পর বিদেশে যাব না। আকাশের এই রকম কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আপনার ক্যারিয়ার তো নষ্ট হয়ে যাবে। আকাশ হেসে বলল, না না না, কোনো সমস্যা হবে না। আকাশ মুক্তির দিকে তাকিয়ে বলল, মুক্তি আমার হয়ে যাক, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। মুক্তি ডক্টর আকাশের দিকে এক পলকের জন্য তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল। রিপন সাহেব দরজার বাইরে থেকে সব কথা শুনছিলেন। আলতাফ সাহেব দিলারা বেগমের সাথে দেখা করতে চেয়েছিলেন, তাই রিপন সাহেব এসেছিলেন দিলারা বেগমকে নিয়ে যেতে। ওদের কথা শুনে দরজার বাইরেই থেমে গেলেন। রিপন সাহেব আকাশের কথা শুনে ছেলেটার প্রতি খুব মায়া হলো। উনি বুঝতে পারলেন আকাশ মুক্তিকে খুব ভালোবাসে, আকাশ মুক্তিকে খুব সুখে রাখবে। রিপন সাহেব ঘরে ঢুকলেন। রিপন সাহেবকে দেখে আকাশ উঠে দাঁড়ালো। মা, আলতাফ সাহেব তোমার সাথে কথা বলতে চাইছেন। আমি কি ওনাকে এই ঘরে নিয়ে আসবো, নাকি তুমি ড্রয়িং রুমে যেতে পারবে? না বাবা, আমি যেতে পারবো। আকাশ, তুমিও এসো বাবা। জি আঙ্কেল। আকাশ মুক্তির দিকে তাকালো, মুক্তিও আকাশের দিকে তাকালো। আকাশ মুক্তিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসলো। রিপন সাহেব দিলারা বেগমকে হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলেন। মুক্তি ছাড়া সবাই ড্রয়িং রুমে চলে এলো। দিলারা বেগমকে দেখে আলতাফ সাহেব দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেলেন।
ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? বৌমা নিয়ে আসোনি কেন? ভালো আছি খালাম্মা। আসলে বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছি, বাড়িতে অনেক কাজ, তাই আসতে পারিনি। ও, বুঝতে পেরেছি। খালাম্মা, এখন কাল যে একটু কষ্ট করে আমাদের বাসায় যেতে হয়, জানি আপনার কষ্ট হবে, তবুও বলছি আপনাকে যেতে হবে। আমার ছোট নাতিটার দোয়া করে আসবেন। বাবা, আমি তোমার নাতিকে দূর থেকেই দোয়া করছি, কিন্তু আমি কিভাবে যাব বলো? এই শরীর নিয়ে বাসার সবাই যাবে। তুমি চিন্তা করো না, গাড়িতে উঠলে আমার শরীর আরো খারাপ লাগবে। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, আমি বাড়ির সবাইকে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আমাদের তাহলে এখন যেতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, আবার যখন আসবে বৌমাকে নিয়ে আসবে। আলতাফ সাহেব সবার কাছ থেকে বিদায় নিয়ে আকাশ আর তার মামাকে নিয়ে চলে গেলেন। সন্ধ্যার পর বাড়ির সব ছেলে মেয়েরা ড্রয়িং রুমে একসাথে আড্ডা দিচ্ছিল। মুক্তি ফোনে কিছু একটা দেখিয়ে প্রিয়া, মৌ আর তার 3 ভাবিদের নিয়ে হাসছে। প্রেম, পলাশ, হৃদয়, রাহাত, রাসেল মেয়েদের অপর পাশে বসে আড্ডা দিচ্ছিল। প্রেম আর চোখে বারবার মুক্তির দিকে তাকিয়ে দেখছিল। কিছুক্ষণ পর আদ্র এলো, সাথে করে তার মাকে নিয়ে এসেছে। মুক্তি তার খালাকে দেখে দৌড়ে গিয়ে তার খালাকে জড়িয়ে ধরল। খালামণি, আমি কাল এসেছি আর তুমি আজ আসলে আমাকে দেখতে। তুই যে এসেছিস, তুই কাকে বলেছিস? আমাকে ফোন করে বলেছিস একবারও? মুক্তি আর চোখে আদ্রর দিকে তাকালো। আদ্র অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছে। সরি খালামণি, এখন থেকে আমি আসার আগে তোমাকে ফোন করে জানাবো, ভুল করেও অন্য কাউকে জানাবো না। হ্যাঁ, আমাকে ফোন করে জানাস। লায়লা বেগমকে দেখে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। সবাই লায়লা বেগম আর আদ্রকে দেখে খুব খুশি হলো। আদ্রকে এই বাড়ির সবাই খুব ভালোবাসে। লায়লা বেগম প্রেম দেখে বললেন, ও মা, এটা কে? প্রেম না? প্রেম লায়লা বেগমকে চিনতে পারল না, কিন্তু সে এটা কাউকে বোঝাতে না দিয়ে বলল, জি আন্টি। ও মা, কতদিন পর দেখলাম। রত্না বেগম, শিউলি বেগম, রুনা বেগম ড্রয়িং রুমে উপস্থিত হলেন। কি ব্যাপার, মেয়েটা কাল এলো আর তুমি আজ এসেছো? কি করব বলো ভাবি, এবার তো আমার মাটা আমাকে ফোন করে জানায়নি, জানিয়েছে একটা গর্ধবকে। সেই গর্ধব আজ বিকেলে আমাকে বলেছে মুক্তি এসেছে। শুনে আমি হাতের কাজ সেরে সাথে সাথে এসে পড়লাম। মুক্তি চোখ বড় বড় করে আদ্রর দিকে তাকালো। মুক্তি তাকাতেই আদ্র অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। এজন্যই তো বলি, এরকম তো কোনো সময় হয় না। অন্য সময় তো পারলে মুক্তি আসার আগেই এসে বসে থাকো। কি করব বলো ভাবি, একটা মাত্র বোন ছিল, সে চলে যাওয়ার পর তার একমাত্র স্মৃতি রেখে গেছে। এই মেয়েটাকে দেখলে মনে হয় আমার ছোট বোন যেন আমার সামনে দাঁড়িয়ে আছে, একেবারে মায়ের মতো হয়েছে। আদ্র এগিয়ে এসে রুনা বেগমকে সালাম দিল। রুনা বেগম সালামের জবাব দিয়ে আদ্রকে প্রেমের সাথে পরিচয় করিয়ে দিলেন। প্রেম, তুই মনে হয় আদ্রকে চিনতে পারিসনি, অনেক আগে দেখেছিস কিন্তু মনে নেই হয়তো। আদ্র মুক্তির খালাতো ভাই, পাশের গ্রামে ওদের বাড়ি। আর উনি হচ্ছেন মুক্তির খালা, তোর লায়লা আন্টি। ওনার 2 ছেলে মেয়ে, মেয়ে বড়, বিয়ের পর স্বামীর সাথে লন্ডন থাকে, আর আদ্র ছোট। ছেলেটা খুব ভালো, আমার অনেক প্রিয় একটা ছেলে। আদ্র রুনা বেগমের কথা শুনে হাসলো। প্রেম আদ্রর সাথে হাত মিলিয়ে আদ্রকে ভালো করে একবার দেখলো। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, লম্বা চওড়া পেশিবহুল ফিগার, খুব স্মার্ট আর হ্যান্ডসাম। মুখে সবসময় হাসি লেগে আছে, চেহারার একটা অন্যরকম মায়া মায়া ভাব। আসলে প্রেম ভাইয়ার আমাকে মনে থাকবে কিভাবে? আমার লাস্ট যে সময় ওনার সাথে দেখা হয়েছিল তখন আমি ক্লাস 9-এ পড়ি। হ্যাঁ, তাই হয়তো মনে নেই। তুমি এখন কি করছো? আমি চট্টগ্রাম চুয়েটে পড়াশোনা করছি। হ্যাঁ প্রেম, আদ্র খুব ভালো একটা স্টুডেন্ট, আর ওর গানের গলা অসাধারণ, খুব সুন্দর গান গায় ছেলেটা। আদ্র হাসলো। আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, আমরা মায়ের ঘরে যাচ্ছি। মুক্তি, আমি খালাম্মার সাথে দেখা করতে আসছি। আচ্ছা ঠিক আছে খালামণি, তুমি যাও। মহিলা গোষ্ঠীর দিলারা বেগমের ঘরে চলে গেলেন। মুক্তি 2 হাত কোমরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বড় বড় চোখ করে আদ্রর দিকে তাকালো। আদ্র মুক্তিকে পাত্তা না দিয়ে সবাইকে বসতে বলে নিজেও সোফায় বসে পড়ল। আদ্র মুক্তিকে পাত্তা না দেওয়াতে মুক্তি ভুল কুচকাল। মুক্তি আদ্রর কাছে এসে বলল,
কি ব্যাপার, আমার আসার খবর তুই খালামণিকে দিসনি কেন? আর আমি কাল এসেছি, তুই আজ এসেছিস আমার সাথে দেখা করতে? আমি তোকে বলেছিলাম না তুই কালকে আমার সাথে দেখা করতে আসবি? তুই আমার সাথে দেখা করিসনি। আমি কতবার তোকে ফোন দিয়েছি, মেসেজ করেছি, তুই সেগুলোও দেখিসনি। মুক্তি একাধারে কথাগুলো বলে যাচ্ছে। মুক্তি আরো কিছু বলতে যাবে, আদ্র সেই সময় মুক্তিকে থামিয়ে বলল, এই কানের কাছে এত ঘ্যান ঘ্যান করিস না তো। এমনিতেই তোর জন্য আমি মায়ের কাছে আজ অনেক বকা খেয়েছি। মা ঘ্যান ঘ্যান করে কান ঝালাপালা করে দিয়েছে, তো এখন আবার শুরু করে দিয়েছিস। তো এটাই স্বাভাবিক না? তো এটাই স্বাভাবিক নাকি তুই আমার সাথে এসে দেখা করিসনি কেন? আদ্র এক লাফ দিয়ে সোফা থেকে উঠে মুক্তির সামনে গিয়ে বলল, তোমার থেকে অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল আমার। মুক্তি মেয়েদের সবার দিকে তাকিয়ে চোখ বড় বড় করলো। কোল মুক্তি কোল। মুক্তির রাগে চোখে আদ্রর দিকে তাকিয়ে বলল, তো কি এমন ইম্পর্টেন্ট কাজ ছিল আপনার, আমি কি জানতে পারি? তোকে আমি বলতে বাধ্য নই। তোকে এক্ষুনি বলতে হবে। বললাম না আমি বলতে বাধ্য নই। ওদের দুজনের ঝগড়া দেখে সবাই হাসছে, কিন্তু প্রেম অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। মুক্তি চালিয়ে যা, চালিয়ে যা। আরে আদ্র বলে দে না, কেন এমন করছিস? কেন? ওকে আমার বলতে হবে কেন? মুক্তি এবার শান্ত চোখে আদ্রর দিকে তাকালো। মুক্তির রাগে চোখ দেখে আদ্র কিছুই বলতে চাইল না, কিন্তু শান্ত চোখ দেখে আদ্র একটু হেসে বলল, ওকে বাবা ঠিক আছে বলছি। আদ্র অন্যদিকে মুখ করে বলল, আমি একটু মুক্তমণিতে গিয়েছিলাম। এই কথা শুনে মুক্তি আরো রেগে গেল। কি মানে কি? তোর তো মুক্তমণিতে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ ছিল, তাতে কি হয়েছে? তোকে অন্যদিন নিয়ে যাব, সমস্যা কোথায়? চিৎকার করে তার খালামণিকে ডাকলো। খালামণি! মুক্তির চিৎকার শুনে আদ্র মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। মুক্তির আগে হুড়মুড়িয়ে দিলারা বেগমের ঘরে চলে গেল। আদ্র সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখেছো, আমি জানতাম ও ঠিকই এটাই করবে, তাই আমি বলতে চাইনি। রেখা ভাবি হেসে বলল, ভাবি ঠিকই তো আছে, তুমি ওকে নিয়ে গেলে কি হতো? আরে ভাবি, আমি মনে করেছি ও অনেকদিন পর ঢাকা থেকে এসেছে, 2 দিন পর গেলে তো কোনো সমস্যা নেই, তাই নিয়ে যাইনি। এখন দেখো ইয়েনে বিয়েনে মার কাছে গিয়ে কান্নাকাটি করবে। উফ, এই মেয়েটা আমাকে সত্যি একদম পাগল করে ছেড়ে দিবে। তোমাকে পাগল হলে খুব ভালোই দেখাবে, লোকে বলবে হ্যান্ডসাম একটা পাগল। হ্যাঁ, এখন তো সেটাই বাকি আছে। প্রেম মুক্তির এই আচরণ আগে কখনো দেখেনি। আদ্র আসার মুক্তি কেমন যেন চঞ্চলা দুষ্টু হয়ে উঠেছে। এমনিতেও মুক্তি খুব একটা শান্ত যে সেটাও না, কিন্তু আদ্র আসার পর সে একটু বেশি চঞ্চল প্রকৃতির হয়ে উঠেছে। মুক্তির সব রাগ জেদ আবদার যেন সব আদ্রর কাছে। প্রেম যেন এক নতুন মুক্তিকে দেখতে পাচ্ছে। প্রেম আদ্রকে উদ্দেশ্য করে বলল, আদ্র, মুক্তি কি তোমার সমবয়সী? কয়েক মাসের বড় আমি ওর থেকে, কিন্তু ওই মেয়েকে জীবনেও আমি ভাইয়া বলাতে পারিনি, আর তুমিও তো কোনোদিনও না। এই কথা বলে আদ্র হাসলো। হ্যাঁ, আমার মনে আছে আদ্র ছোটবেলায় মুক্তিকে আড়ালে নিয়ে গিয়ে তুমি আর ভাইয়া বলানোর জন্য চুল ধরে টানতো, পিঠেও মারতো। আমি তখন মুক্তির কান্না দেখে নিজেও কান্না করে দিতাম। মুক্তি লায়লা আন্টির কাছে এসে বিচার দিলে আন্টি আদ্রকে সাফ সাফ জানিয়ে দিত, কোনো ভাইয়া টাইয়া বলার দরকার নেই, তুই আর ওকে কখনো মারবি না, মারলে খবর আছে। আরো হেসে বলল, হ্যাঁ, আর ঠিক এই সুযোগটাই এখনো পর্যন্ত ও নিচ্ছে। ও শুধুমাত্র খালামানি করেই ডাকতে পারে, আর কিছু পারে না। সবাই হাসলো। এমন করে বলো না, আমার ননদ সব পারে। হ্যাঁ, তোমার ননদ যে কি পারে তা আমার থেকে ভালো আর কেউ জানে না। লায়লা বেগম খেপে আদ্রর কাছে এলেন। মুক্তিও তার খালামণির পেছন পেছন এলো। আদ্র, তুই আজ মুক্তমণিতে গিয়েছিলি, মুক্তিকে নিয়ে যাসনি কেন? তুই না নিয়ে গেলে ও কার সাথে যাবে? আদ্র সোফা থেকে উঠে দাঁড়ালো। মা, আমার মুক্তমণিতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ফোন আসলো তাই চলে গিয়েছিলাম। আর ওর কাল এসেই আজকে এখানে যেতে হবে কেন? এমনিতেই ও এখানে গিয়ে কোনো কাজই করে না, শুধু উপরে উপরে মায়া দেখায়।
শেষের কথাটা আদ্র আস্তে করে বলল, কিন্তু সবাই শুনতে পেল। মুক্তি আদ্রর কষণে চোখ বড় বড় করল। উপর থেকে রিপন সাহেব নামতে নামতে বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে আর বকার দরকার নেই। আজ নিয়ে যেতে পারেনি, অন্যদিন নিয়ে যাবে। রিপন সাহেবকে দেখে সবাই উঠে দাঁড়ালো। রিপন সাহেব আদ্র দিকে তাকিয়ে বললেন,